আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এবং ক্লাস 10 এর পদার্থবিজ্ঞান বইয়ের 8 নাম্বার চ্যাপ্টার আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট সম্পর্কে। এই অধ্যায়ে আজ বেশ কিছু টপিক আমি কভার করার চেষ্টা করব। তো যে টপিকগুলো আজকের ক্লাসে কভার করব সেগুলো হচ্ছে লাইট বা আলো কি। আমরা জানি যে আলো এক প্রকার শক্তি যার মাধ্যমে আমরা দেখতে পাই, তবে এই আলোর কিছু প্রকৃতি বা নেচার রয়েছে বা ধর্ম রয়েছে। তো আলোর ধর্মগুলো কি কি সেটা আমরা পড়ব। এরপরে শিখব দীপ্তমান বস্তু কোনগুলা, দীপ্তহীন বস্তু কোনগুলা। তারপর আমরা যে টপিকটা শিখব, আমরা একটা আয়নাতে দেখি যে সূর্যের আলো আয়নাতে এসে পড়লে সেই আলো আবার ফিরে যায়। তো আয়নাতে সূর্যের আলো এসে পড়ার পরে যে আবার ফিরে যাচ্ছে, এই ঘটনাটাকেই বলি আমরা আলোর প্রতিফলন। আর এই আলোর প্রতিফলন দুইটা সূত্র মেনে হয়। তো আমরা আলোর প্রতিফলন এবং আলোর প্রতিফলনের সূত্র পড়ার চেষ্টা করব। তারপরে আমরা পড়ব প্রতিফলনের প্রকারভেদ। আমরা দেখব যে প্রতিফলন দুই ধরনের হয়, একটাকে বলা হয় সুষম প্রতিফলন, যার আরেকটা নাম হচ্ছে নিয়মিত প্রতিফলন। এছাড়া আমরা পড়ব ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন কি। তো প্রতিফলনের সূত্র, প্রতিফলনের প্রকারভেদ পড়ার পরেই আমরা বইয়ে দেখব যে আছে দর্পণ বা মিরর জিনিসটা কি। তো দর্পণ বা মিরর কাকে বলে, দর্পণ বা মিরর কিভাবে তৈরি করা হয়, এছাড়া দর্পণ বা মিরর কত প্রকারের হয়। তো দেখবো আমরা বইয়ে বলা আছে দর্পণ প্রধানত দুই ধরনের হয়, একটা সমতল দর্পণ আর একটা হচ্ছে গলীয় দর্পণ। সমতল দর্পণ কোনগুলা, যেমন ড্রেসিং টেবিলের আয়না যেটাতে আমরা আমাদের চেহারা দেখি। এছাড়া গলীয় দর্পণ, এটা সাধারণত দুই ধরনের হয়, উত্তল অবতল। তো উত্তল দর্পণ কখন আমরা বলবো বা কোন বৈশিষ্ট্যগুলো থাকলে তখন সেটাকে উত্তল দর্পণ, এবং কোন বৈশিষ্ট্যগুলো থাকলে অবতল দর্পণ আমরা বলবো, এই জিনিসগুলোই আজকের ক্লাসে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে এখন আমরা শিখি লাইট বা আলো কি। আমি একটু আগে বললাম আলো হচ্ছে এক প্রকার শক্তি যার মাধ্যমে আমরা কোনো জিনিস দেখতে পাই। তো আলোর যে ধর্ম বা প্রকৃতি বা নেচার রয়েছে সেগুলো কি কি। প্রথমেই আমাদের মনে রাখতে হবে আলো হচ্ছে স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরল পথে চলে, এবং যদি আলো চলতে চলতে কোনো জায়গায় বাধা পায় সেখান থেকে ফিরে আসে। তো আলোর নির্দিষ্ট একটা বেগ আছে, কঠিন মাধ্যমে এর বেগ একরকম, তরল মাধ্যমে একরকম, বায়বীয় মাধ্যমে একরকম। তবে এমসিকিউ এর জন্য আমরা মনে রাখবো শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরপরে আমরা শিখবো যে আলোর ধর্মগুলোর মধ্যে আরেকটা ধর্ম হচ্ছে আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, বিচ্ছুরণ, সমবর্তন, অপবর্তন ইত্যাদি ধর্ম আছে। এছাড়া মনে রাখবো আলো হচ্ছে এক প্রকার শক্তি। আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আমরা কাকে বলবো? আমরা সাধারণত জানি যে তরঙ্গ হচ্ছে এমন একটা জিনিস যেটা যাওয়ার জন্য জড় মাধ্যমের প্রয়োজন পড়ে, কিন্তু যে তরঙ্গ যাওয়ার জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন পড়ে না সেই তরঙ্গকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো আলো হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কারণ আলো যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন পড়ে না। এরপরে আমরা শিখব যে কোনো কোনো ঘটনায় এই আলোটা তরঙ্গের মতো আচরণ করে, আবার কখনো কখনো এই আলোটা কণার মতো আচরণ করে। তাহলে এই ছিল হচ্ছে আলোর ধর্ম বা প্রকৃতি। এরপরে চলে আসি আমরা দীপ্তমান বস্তু। দীপ্তমান বস্তু কোনগুলা, যেমন সূর্য, তারা, জ্বলন্ত মোমবাতি, এই জিনিসগুলো নিজে থেকে আলো নিঃসরণ করতে পারে। তো যে জিনিসগুলো নিজে থেকে আলো নিঃসরণ করতে পারে সেই জিনিসগুলোকে বা সেই বস্তুগুলোকে বলা হয় দীপ্তমান বস্তু। তাহলে দীপ্তহীন বস্তু ব্যাপারটা কি? তাহলে কথাটার উল্টা চলে আসবে যে যারা নিজে থেকে আলো নিঃসরণ করতে পারে না তারা হচ্ছে দীপ্তহীন বস্তু। যেমন মানুষ, এরা নিজে থেকে আলো নিঃসরণ করতে পারে না। এই যে আমার রুমের টেবিল, চেয়ার বা ব্ল্যাকবোর্ড, বা যদিও এটা ব্ল্যাকবোর্ড না, হোয়াইট বোর্ড, তো এগুলো হচ্ছে দীপ্তহীন বস্তু। এখন
আমরা এই বস্তু যে বস্তুগুলো আলো নিঃসরণ করতে পারে না সেটা কিভাবে দেখতে পাই? সাপোজ আমাদের এই হোয়াইট বোর্ডের লেখাগুলো তো আমরা দেখতে পাচ্ছি, যদিও এই হোয়াইট বোর্ড নিজে থেকে আলো নিঃসরণ করে না, তাহলে আমরা কিভাবে দেখতে পাচ্ছি? আমার রুমের যে লাইট আছে, এই লাইট এখান থেকে আলো প্রথমে আগে এটার উপর পড়ছে বা এই বোর্ডের উপর পড়ছে, এই বোর্ড থেকে আলো প্রতিফলিত হয়ে যখন আমার চোখে বা আপনাদের চোখে যাচ্ছে, তখন এই লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি। তার মানে ব্যাপারটা এরকম যে দীপ্তমান বস্তু থেকে আলো দীপ্তহীন বস্তুর উপর যখন পড়ে, সেই দীপ্তহীন বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে আসে, তখন এই বস্তুগুলো বা দীপ্তহীন বস্তুগুলো আমরা দেখতে পারি। এরপরে শিখবো আমরা প্রতিফলন বা আলোর প্রতিফলন ব্যাপারটা কি। একটু খেয়াল করি, এখানে একটা দাগ দিয়ে রাখছি, এটা দ্বারা আমি বুঝাচ্ছি এটা একটা তল বা প্রতিফলক পৃষ্ঠ, বা এটাকে আমরা একটা আয়না বলতে পারি, যে আয়নার এই অংশটা বা দর্পণের এই অংশটা, আর অপর পাশ হচ্ছে বন্ধ। তো যদি এই যে এখান থেকে সূর্যের আলো এই দিক দিয়ে আয়নার উপর এসে পড়ে, তখন কি হবে? এই আয়নাতে বাধাপ্রাপ্ত হয়ে এই আলোটা আবার এই দিকে প্রতিফলিত হবে। এই যে আলো আসলো, এটা আপতিত হলো আলো, এরপর এটা হচ্ছে প্রতিফলিত হলো। তাহলে আমরা দেখলাম যে ঘটনাটা কি ঘটলো, একটা আলোক রাশি এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য আরেকটা মাধ্যমের তলে আপতিত হয়ে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে গেল। এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলন। আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি, আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের তলে আপতিত হয়, তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। আমরা দেখলাম যে আলোক রশ্মি এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য আরেকটা মাধ্যমের তলে এই জায়গায় আপতিত হয়েছে, এবং আপতিত হওয়ার পর এই দুই মাধ্যমের যে এটা বিভেদ তল, এই অংশটাকে আমরা বলতেছি বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠ। এই বিভেদ তলে আপতিত হওয়ার পর কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যম যে দিকে আসছিল ওই দিকেই ফিরে গেছে, অপর পাশে আসেনি, ওই দিকেই ফিরে গেছে। আর এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলন। এই প্রতিফলনটা দুইটা সূত্র মেনে হয়। প্রথম সূত্র যদি আমরা খেয়াল করি, এই রাশিটা হচ্ছে আপতিত রাশি, এই রাশিটা হচ্ছে প্রতিফলিত রাশি। যে বিন্দুতে এসে পড়ছে এটা হচ্ছে আপতন বিন্দু। আর এই পাশে যদি এখন এই বিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকি, যে লম্বকে আমরা বলতেছি অভিলম্ব, তাহলে এই পাশে একটা কোণ হবে, যে কোণ হচ্ছে আপতন কোণ। আপতন কোণকে আমরা আই দিয়ে প্রকাশ করলাম। আর এই পাশে আমরা আরেকটা কোণ পাবো, যেটা হচ্ছে প্রতিফলন কোণ, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখানে আমরা দুইটা কোণ পাচ্ছি, আপতন কোণ এবং প্রতিফলন কোণ। এবং যদি খেয়াল করি প্রথম সূত্রটা কি হবে, আপতিত রাশি প্রতিফলিত রাশি, আপতন বিন্দুর উপর অঙ্কিত যে অভিলম্বটা, এগুলা একই সমতলে অবস্থান করে, এই এক পাশের সমতলে অবস্থান করতেছে। দুই নাম্বারটা যেটা হচ্ছে, এই যে আপতন কোণ আই আর প্রতিফলন কোণ আর, এই দুটো সবসময় সমান হয়, মানে আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। এই ছিল হচ্ছে প্রতিফলনের সূত্র। এখন প্রতিফলন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সুষম বা নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন। সুষম বা নিয়মিত প্রতিফলন জিনিসটা কি, আমরা যদি খেয়াল করি, এই যে এই জায়গাতে একটা তল আঁকানো হয়েছে, এরকমই একটা তল আঁকানো হয়েছে, যেটা হচ্ছে মসৃণ সমতল, এটা কোনো উঁচু নিচু ভাঁজ না, একবারে সমান। তো এই জায়গায় আমরা দেখছি যে একগুচ্ছ আলোক রাশি আসছে। তো এই একগুচ্ছ আলোক রাশি আপতিত হওয়ার পর, এই মসৃণ তলে আপতিত হওয়ার পর যখন এই যে প্রতিফলিত হয়ে গেছে, তখন আমরা দেখতেছি যেভাবে আসছিল ঠিক একই রকম ভাবে প্রতিফলিত হয়েছে। তো যখন একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হওয়ার পর প্রতিফলনের সময় সেই সমান্তরাল রাশিগুচ্ছেই প্রতিফলিত হয়, তখন সেই ধরনের প্রতিফলনকে বলি আমরা নিয়মিত বা সুষম প্রতিফলন। এরপর চলে আসি আমরা ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন কি। ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন হচ্ছে যদি এই তলটা মসৃণ না হয়ে অমসৃণ হয় বা এরকম উঁচু নিচু ভাঁজ বিশিষ্ট হয়, তখন আমরা দেখব যে এই জায়গাতে আলোক রশ্মি আসার পর বা একগুচ্ছ আলোক রশ্মি আসার পর সেটা এরকম করে সমান্তরাল রাশিগুচ্ছে পরিণত হবে না। এখানে আসার পর এই
প্রতিফলক তলটা অমসৃণ হওয়ার কারণে আলোক রশ্মিগুলো বিভিন্ন দিকে প্রতিফলিত হবে, অর্থাৎ সমান্তরাল ভাবে আসার পর সমান্তরাল ভাবে প্রতিফলিত হবে না, তখন সেটাকে বলবো আমরা অনিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন। এরপর চলে আসি আমরা দর্পণ কাকে বলে। দর্পণ বা আয়না হচ্ছে একটা মসৃণ তল যেখান থেকে আলোর নিয়মিত প্রতিফলন হবে। আর দর্পণ কিভাবে তৈরি করা হয়, ধরে নিলাম এটা একটা কাঁচ, এই কাঁচের সাধারণত এই পাশও স্বচ্ছ হয়, এই পাশও স্বচ্ছ হয়। তো এই কাঁচের এক পাশটাকে যদি রূপা বা পারদ দিয়ে প্রলেপ দেওয়া হয়, তখন এই পাশটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে। তখন আলোক রশ্মি আর এই পাশ দিয়ে আসে এই পাশে প্রতিসরিত হয় না, যে পাশ দিয়ে আসে ওই পাশেই হচ্ছে প্রতিফলিত হয়ে চলে যায়, তখন সেটা দর্পণ তৈরি হয়। অর্থাৎ একটা কাঁচের অপর পাশে হচ্ছে রূপা বা পারদের প্রলেপ লাগিয়ে আমরা দর্পণ তৈরি করি। আর রূপা বা পারদের এই প্রলেপ লাগানোর প্রক্রিয়াটাকে বলা হয় পারা লাগানো বা সিলভারিং। আর যেই পাশে পারা লাগানো হবে বা সিলভারিং করা হবে, তার অপর পাশটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে, বা মানে অপর পাশটাতে আলো আসার পর প্রতিফলিত হবে এবং প্রতিফলনের কারণে এই পাশে প্রতিবিম্বটা তৈরি হবে। এখন চলে আসি দর্পণের প্রকার। দর্পণ প্রধানত দুই প্রকার, একটা সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ কি, যদি এই প্রতিফলক পৃষ্ঠটা মসৃণ সমতল হয় এবং সেখানে আলোর নিয়মিত প্রতিফলন হয়, তখন সেই দর্পণ হচ্ছে সমতল দর্পণ। আর গোলীয় দর্পণ কি, যদি প্রতিফলক পৃষ্ঠ এরকম মসৃণ সমতল না হয়ে এরকম গোলকের অংশ হয়, তখন এই গোলকের অংশ থেকে যদি আলোর নিয়মিত প্রতিফলন হয়, তখন সেই প্রতিফলনকে বা সেই দর্পণকে বলবো আমরা গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা অবতল উত্তল। তো গোলীয় দর্পণ সাধারণত আমরা দেখব যে গোলীয় দর্পণের এই অবতল পাশে যদি উত্তল পাশে যদি পারা লাগানো হয়, তাহলে প্রতিফলন অবতল পাশ থেকে হবে, অর্থাৎ এই পাশ থেকে হবে, তখন এই দর্পণ হবে অবতল দর্পণ। আর এই গোলীয় দর্পণের যদি এরকম পারা এই পাশে লাগানো হয় বা সিলভারিং অবতল পাশে করা হয়, তাহলে প্রতিফলন এই পাশে হবে, উত্তল পাশে হবে, তখন সেটাকে বলবো আমরা উত্তল দর্পণ। তাহলে অবতল দর্পণ আমরা বললাম যে গোলীয় দর্পণের অবতল পাশ থেকে আলোর নিয়মিত প্রতিফলন হলে সেটা হচ্ছে অবতল দর্পণ, আর গোলীয় দর্পণের উত্তল পাশ থেকে আলোর প্রতিফলন হলে তখন সেটাকে বলবো আমরা উত্তল দর্পণ। এই ছিল আজকের টপিকগুলা সম্পর্কে পড়া। নেক্সট ক্লাসে আমরা এই বইয়ের বাকি যে টপিকগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করব। যদি কোনো কিছু আমরা বুঝতে না পারি, আমাকে মেসেজে বা কমেন্ট বক্সে বলতে পারেন, আমি সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।